কি খবর সবার? স্বাগত আমাদের পঞ্চপাঠক পরিবারে। ইতিমধ্যেই আশা করি আপনারা আমাদের পরিচয় পর্ব শুনে এসেছেন। সেখানে আপনাদের কথা দিয়েছিলাম যে শীঘ্রই একটি জম্পেশ গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। আর পরিবার মানেই তো কথা রাখা, কি বলেন, তাই তো? সেই মতো আজ আমরা আমাদের প্রথম বাংলা ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি। গা ছমছমে নিঃশব্দ রাতের জন্যে একদম উপযুক্ত গল্প টেলিফোন। লেখক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় বাংলা তথা ভারতবর্ষের চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম প্রধান কাণ্ডারি। এছাড়া তিনি ছিলেন একজন অসামান্য চিত্রনাট্যকার, অসাধারণ লেখক তথা চমৎকার চিত্রকর। লিখেছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো সহ বহু কালজয়ী সিরিজ। তার ৩৩তম মৃত্যু দিবসের কথা স্মরণে রেখে আমাদের প্রথম গল্প টেলিফোন। তার লেখা ২৪টি ভৌতিক ছোট গল্পের মধ্যে এটি একটি। এটি ১৯৭২ সালে সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বর্তমানে এই গল্পটি আমরা নিয়েছি রায়ের ছোট গল্প সমগ্র থেকে। তাহলে আর দেরি কেন? আলো একটু কমিয়ে দিন, হেডফোনটা পরে নিন, কারণ এখন যা শুনতে চলেছেন তার শুধুই একটি গল্প নয়, এক অভিজ্ঞতা। চলুন শুরু করি আমাদের প্রথম ভৌতিক যাত্রা, টেলিফোন। বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশের টেবিলের ওপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন। টেলিফোনের পাশেই ঘড়ি, তাতে ১২টা বাজে। রাত ১২টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন। এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন। হ্যালো। 465176। ইয়েস। বীরেশবাবু আছেন? বীরেশচন্দ্র নিয়োগী কথা বলছি। ও নমস্কার। নমস্কার। এত রাতে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কে বলছেন জানতে পারি কি? আমার নাম গণপতি সোম। বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি শুটে যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো চিনিও না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। ৩ মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার স্ত্রী কত হয়েছে না আজ 11 বছর হলো। আপনার বয়স 55। আপনার একটি ছেলে আছে, ইঞ্জিনিয়ার, সে ভোপালে থাকে। কেমন, ঠিক বলিনি? বীরেশবাবু যার পণ্যায় বিস্মিত হলেন। বললেন, আপনি এত কথা জানলেন কি করে? ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন আপনি আমার কথাগুলো শুনতে চান কিনা? বেশি সময় লাগবে না তো? না, ও বেশি কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারামবাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? ঠিকই বলেছেন। আপনার ছেলের নাম অরূপ। হ্যাঁ হ্যাঁ। সে তখন সিটি কলেজে পড়তো। হ্যাঁ। এটাও আপনি জানেন কিনা দেখুন। আপনার ছেলের একটা বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে। ছেলের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না। এই শ্রীপতি আমার মেজো ছেলে। খুব ভালো ছেলে ছিল, যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদভ্যাস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এ কুসঙ্গ ত্যাগ করাবে, কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ শ্রীপতির ওপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎপথে ফিরিয়ে আনবে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এ
আপনার জানা? অরূপের এই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে। তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া আর তার গতি নেই। অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা আপনি জানেন কি? এখন বুঝতে পারছি। কি বুঝছেন? আমার বাড়িতে সিন্ধুকে একটি অতি মূল্যবান জিনিস ছিল। এটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। আপনার ঠাকুর দাদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটা দেন। ঠিক বলিনি? ঠিক। এই আংটিটি সিন্ধুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটির অন্তর্ধান রহস্যে কোনো কিনারা করতে পারিনি, পুলিশও পারেনি। পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে? তা তো বটেই। সেই আংটিটি আমার ছেলের কাছেই থেকে যায়। আংটিটা তার এত ভালো লাগেছে সেটা হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি। সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে। তার নাম যেন কি বললেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি? আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে? তা বেরিয়েছে। দাঁড়ান, মনে করতে দিন। করুন, সময় নিন। বীরেশবাবুর একটু ভাবতেই মনে পড়ল। বললেন, মনে পড়ছে, কালকের কাগজেই বেরিয়েছে আপনাদের নাম। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে গাড়িতে 3 জন যাত্রী তৎক্ষণাৎ মারা যায়। তার মধ্যে একজন গাড়ির চালক আর 2 জন বাপ ও ছেলে। নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। আপনি ঠিকই বলেছেন, আমি সেই গণপতি সোম। আপনি তার মানে? তার মানে আপনি যা ভাবছেন তাই। কিন্তু এ যে অসম্ভব। কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। কি শব্দ? কে যেন আমার নিচের দরজায় টোকা মারছে। নিস্তব্ধ রাত্রে বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন সে শব্দ। তারপর টেলিফোনে শুনলেন, দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না না না, আমি দরজা খুলবো না। বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে। তার ডান হাতে রিসিভারটা কাঁপছে। আবার টেলিফোনে কথা। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? সিঁড়ি দিয়ে উঠে আসছে পায়ের শব্দ। আপনি কোনো চিন্তা করবেন না বীরেশবাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার
পাশের ঘরে গিয়ে টেবিলের ওপর রেখে আসবে আংটিটা। চরম আতঙ্কে বীরেশবাবু বললেন, না না, আপনি আপনার ছেলেকে ডেকে নিন, ডেকে নিন। তার তো উপায় নেই বীরেশবাবু, সে আপনার দোতলায় পৌঁছে গেছে। বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার শোনা গেল। এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ। টেলিফোনে কথা এলো। এবারে আপনি নিশ্চিন্ত। আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন। আমি আসি। আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। গুড নাইট। বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন। তার কপাল এই পৌষ মাসেও ঘর মাখত। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন। অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন। হ্যাঁ, সত্যিই পড়ে আছে টেবিলের ওপর। এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি। 7 বছর পরে ফিরে পাওয়া তার ঠাকুরদাদার হীরের আংটি। এতক্ষণ আপনারা শুনলেন টেলিফোন, লেখক সত্যজিৎ রায়। গল্পে বীরেশচন্দ্র নিয়োগীর ভূমিকায় স্পন্দন, গণপতি সোমের ভূমিকায় সপ্তক, গল্পের সূত্রধর মোহর, ভূমিকায় আর্য এবং আমি জুই, সম্পাদনা ও অলঙ্করণে আর্য। আজকের মতো বিদায় জানানোর পালা উপস্থিত। ধন্যবাদ পঞ্চপাঠক পরিবারকে ভালোবাসার জন্য, পঞ্চপাঠক পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য। আর যদি এখনও পঞ্চপাঠক পরিবারের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন পঞ্চপাঠককে আর হয়ে যান এই পরিবারের সদস্য কিংবা সদস্যা। দেখা হবে আবারও কোনো জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ফলো করে দেবেন আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ। আর এরকম হরেক রকম গল্প আরও শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব তো করছেনই ইউটিউব চ্যানেল, এবং তার সঙ্গে অবশ্যই ফলো করে দিন আমাদের স্পটিফাইতে। তাহলে দেখতে থাকুন, শুনতে থাকুন পঞ্চপাঠক। এখানে শব্দ নয়, গল্প কথা বলে।